ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, এখন কেন এত মিথ্যা কথা বলছো? কোথায় মিথ্যা কথা বললাম? আবারও মিথ্যা বলছো তুমি কেন সোহাইলা? আমি কি তোমার নজরে এতটাই নিচে নেমে গেছি যে আমার সাথে তোমার একটুও কথা বলতে ইচ্ছা হয় না? আমি কি বড় কিছু আবদার ধরেছি? আমি কি বলেছি আসো আমার সাথে ফিজিক্যালি অ্যাটাচড হও? বলিনি তো, জাস্ট বলেছি যে আমার সাথে আজকে তুমি গল্প করবা। তুমি সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তোমার ভালো লাগা মন্দ লাগা কিচ্ছু জানি না আমি, সেগুলো আমি জানতে চাই। আমি চেয়েছিলাম সেসব আজ তোমার কাছ থেকে জানবো, দ্যাটস ইট। আর তুমি কি না এটা সেটা বলে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছ কেন? এত সব জেনে লাভ কি? তুমি আমার ওয়াইফ, তোমার সমস্ত খুঁটিনাটি জানা আমার দায়িত্ব। এতদিন দায়িত্বজ্ঞান কোথায় ছিল? তুমি আবার শুরু করে দিলে। শুরুটা তো তুমি করেছিলে, শেষটা না হয় আমিই করি। কেন সুহা, সম্পর্কটা এভাবে শেষ কেন করতে চাচ্ছ? তোমার এই সমস্ত কথা আমার মাথায় একদমই আসে না। এই সমস্ত পাগলামির মানেটা কি বলো তো? এতদিন সম্পর্কটা স্মুথলি এগোচ্ছিল না আমার গোয়ার্তুমির কারণে, এখন এগোচ্ছে না তোমার গোয়ার্তুমির কারণে। চাচ্ছটা কি? আমি যে ব্যবহারগুলো করেছি সেগুলো তুমিও আমার সাথে করবে? 1.5 বছর আমাকে পোড়াবে? যদি সেই ধরনের কোনো শখ থেকে থাকে তাহলে বলে দেই, আমার এত ধৈর্য নেই তোমার মতো। আমি কখনোই এসব যন্ত্রণা সহ্য করতে পারবো না। যাকে ভালোবাসি তার অবহেলা সহ্য করব? ইম্পসিবল। শর্টকাট কোনো সলিউশন থাকলে বলো। এতদিন পেশেন্স মেনটেন করা আমার দ্বারা সম্ভব না, একদম পাগল হয়ে যাব, অলরেডি হয়ে যাচ্ছি। আমি কিভাবে সহ্য করেছি? হ্যাঁ, তোমাকে কষ্ট দিয়েছি, আমি তো অ্যাকসেপ্ট করছি, সেটা আমার বিগ মিস্টেক ছিল। এখন আমি আর কি করতে পারি বলো? তোমার কষ্ট কি করলে মুছবে? দেয়ালে মাথা ঠুকাবো? তোমার পা ধরবো? স্যান্ডেল খুলে মারো আমাকে? তুমি যা চাও তাই হবে, বলো কি চাও? পিস অফ মাইন্ড। সেটা তো আমিও চাচ্ছি। তুমি কি এই মুহূর্তে আমার চেয়ে বেশি জ্বলছো? কখনো না। একসাথে 3টা ব্যাপার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরপাক খেয়ে যাচ্ছে। এক হচ্ছে তোমার সাথে এতদিন আমি যা কিছু করেছি সেগুলো মনে হলেই ইচ্ছে হয় নিজের চুল নিজে ছিঁড়ি। 2 হচ্ছে তোমার ইগনোরেন্স আমি নিতে পারছি না। 3 হচ্ছে তোমাকে নিয়ে আমি সর্বক্ষণ ইনসিকিউর ফিল করি, মনে হয় এই বুঝি তুমি চলে গেলে আমাকে ফেলে। এত লোড আমি নিতে পারছি না। আর কিছুদিন ওর পাগল হয়ে ছিঁড়া জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যাবে আমাকে। তোমাকে কতটুকু ভালোবাসি সেটা জানি না, তোমার ভালোবাসাটাকে আমি খুব বেশি ভালোবেসে ফেলেছি, সেটা খুব ভালো করে টের পাচ্ছি। তোমার ভালোবাসাটা আমার প্রয়োজন সোহাইলা, একটু বেশি প্রয়োজন। আমারও তো তোমার ভালোবাসা খুব প্রয়োজন ছিল, আমি কি পেয়েছি সেটা? যতবার তোমার কাছে ভালোবাসার আর্জি নিয়ে গিয়েছি ততবারই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। এখন হঠাৎ কি এমন হয়ে গেল যে এই মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের জন্য ভালোবাসার এত প্রয়োজন পড়েছে? কিভাবে বোঝাবো তোমাকে? ভালোবেসে ফেলেছি নিজের ফিলিংসের কাছে, এখন আমি হেল্পলেস। এই জন্যই তুমি আমাকে এইভাবে নাচাচ্ছ। যেমনটা তুমি আমাকে নাচিয়েছিলে। তানভীর অসম্ভব রকমের মেজাজ খারাপ হচ্ছে, ঠিক কোনোভাবেই তার কথাগুলো বোঝাতে পারছে না। ইচ্ছে হচ্ছে সোহেলাকে কষি দূরে চড় মারতে। এই মেয়ে কেন বুঝছে না ওর কথা? কিন্তু মেরে লাভ হবে না, উল্টো সেই কষ্ট পাবে। শেষমেশ রাগ ঝাড়লো ফোনের উপর। একটা ফোনকে 3বার আছাড় মেরেছে সে। আছাড় মারার পর্ব শেষ করে রুম থেকে বেরিয়ে গেল সে। বাড়ির ছাদে এপাশ থেকে ওপাশ পার্সেল করছে আর নিজের চুল ধরে নিজেই টানছে। কোনোভাবেই শান্তি পাচ্ছে না সে। এই ঝামেলার অন্ত কোথায়? আদৌ কি এটার কোনো অন্ত আছে? এটার উত্তর সোহেলার কাছে আছে এবং উত্তরটা তাকে এখনই জানতে হবে। আবার নিচে নেমে এলো তানভীর। রুমে ফিরে সোহেলার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, সোজা সাপটা উত্তর দিবা, এই মান অভিমানের অন্ত কোথায়? জানি না। বাংলা বোঝো না নাকি কানে শুনো না? বলেছি সোজা সাপটা উত্তর দিতে, উত্তর দাও। এটাই উত্তর, আমি জানি না। এবার বেডসাইড টেবিলের উপর থেকে পানির জগ আর গ্লাস নিয়ে আছাড় মারল তানভীর। ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে চলে গেল। পায়ে কাজ বিঁধেছে তার, সাদা টাইলসের ছোপ ছোপ রক্তের দাগ লেগেছে। তানভীরের সেদিকে হুঁশ নেই। সোহেলাও প্রথমে খেয়াল করেনি। তানভীর চলে যাওয়ার পর লক্ষ্য করল তানভীরের পায়ে রক্তগুলো। ভিতরে মোচড় কেটে উঠল তার। রুম থেকে ছুটে বেরিয়ে গেল তানভীরকে খুঁজতে। একদম কর্নারের রুমটাই পাওয়া গেল ওকে। বিছানায় কাত হয়ে গুটি শুটিয়ে মেরে পড়ে আছে। তোমার পা কেটে গেছে, রুমে চলো, ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিচ্ছি। লাগবে না। সোহেলা বুঝতে পারছে আজ আর কিছু বলেও তানভীরকে ওঠানো সম্ভব না, তাই সে নিজেই বেডরুম থেকে ব্যান্ডেজ আর মেডিসিন নিয়ে এলো। তানভীরের পা ড্রেসিং করে দিচ্ছে সে। তানভীর শোয়া থেকে উঠে বসলো। সোহেলার হাত ধরে বলল, ভালো তো বাসো ঠিকই, তাহলে আমাকে ছাড়ার জন্য এভাবে উঠে পড়ে লেগেছো কেন? আমার বড় খালা একবার খালুর সাথে ঝগড়া করে আমাদের বাসায় চলে গিয়েছিল।
3 দিন ছিল উনি বাসায় আসার ঘন্টাখানেক পর থেকে শুরু হয়েছে ওনার চিন্তা খালুকে নিয়ে। তোর খালু খাচ্ছে তো, তোর খালু ঘুমোচ্ছে তো, ওষুধটা ঠিক মতো খাচ্ছে তো, আবার শুনি উনি খালুকে বকাও দিচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, খালা তুমি খালুকে এত ভালোবাসো, ওনার জন্য এত চিন্তা তোমার, তাহলে আবার ওনাকে বকছো কেন? তখন উনি বললেন, তারা ছাড়া বাঁচি না, তার সাথে থাকতেও পারি না। সেদিন ওনার উত্তরের আগা মাথা কিছুই বুঝিনি আমি, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। খালার জায়গায় এখন আমি এসে ঠেকেছি। তোমাকে ছাড়া থাকতেও পারি না, আবার তোমার সাথেও থাকতে মন টানে না আমার। বিশ্রী একটা পরিস্থিতিতে আটকা পড়ে আছি আমিও এটার অন্ত চাই, কিন্তু এর অন্ত কোথায় তা আমার জানা নেই, সত্যিই জানা নেই আমার। জোর করে আর যাই হোক সংসার করা সম্ভব না তানভীর। তোমার সাথে সংসার করতে গেলে নিজের মনের বিরুদ্ধে সংসার করতে হবে, কেউ সুখী হতে পারবো না। আবার দূরে সরে গেলেও কষ্ট পাবো, সেটাও নিজের মনের বিরুদ্ধেই যেতে হবে। ভয়ানক দোটানায় ভুগছি আমি। তবুও তো একটা সাইড স্থির করে নিয়েছো তুমি যে তুমি সংসার করবে, আমি তো সেটাও স্থির করতে পারছি না। সংসার করাটা কি আদৌ ঠিক হবে নাকি দূরে চলে যাওয়াটাই ভালো হবে, আমি বুঝতে পারছি না। দুপুরে খেয়ে বিছানায় শুয়ে আছে সোহেলা। গতকাল সন্ধ্যায় তানভীরকে বাবার বাড়ি দিয়ে গেছে। রাতে ডিনার সেরেই চলে গেছে সে। এ বাসার লোকজন থাকতে বলেছিল ওকে, কিন্তু ও থাকেনি, চলে গেছে। গতকাল সারা দিনে তানভীর তেমন একটা কথা বলেনি ওর সাথে, বেশ এড়িয়ে গেছে সোহেলাকে। গতকাল এখান থেকে চলে যাওয়ার পর এখন পর্যন্ত একটা ফোনও করেনি তানভীর। ব্যাপারটা বেশ ভাবাচ্ছে সোহেলাকে। তানভীরের মতে গতি সত্যিই ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। পরশুদিন পর্যন্ত তো তোমাকে ছাড়া থাকা ইম্পসিবল বলে বলে মাথা খেয়ে ফেলছিল, আর এখন হারিয়ে ভালোবাসা এখন আছে তখন নেই। নিজের মনেই হাসল সোহেলা। সে শুয়ে শুয়ে সমীকরণ মিলাচ্ছে। এতদিন সে যা করেছে এটা কি তানভীরের ভালোবাসা নাকি শুধুমাত্র অভ্যাস? বিছানায় এপাশ ওপাশ করছে আর হিসাব মেলাচ্ছে। অবশেষে সমীকরণ মিলে গেল সোহেলার। সে তানভীরের অভ্যাস, ভালোবাসে না। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আসরের আজান দিয়েছে কিছুক্ষণ হলো, আর শুয়ে থাকতে ইচ্ছে হলো না। বালিশের নিচে থাকা হেডফোন আর মোবাইলটা হাতে নিয়ে ছাদের জন্য বের হয়ে গেল সোহেলা। ছাদের এপাশ ওপাশ পায়চারি করছে আর গান শুনছে সে, বিরহের গান। বিকেলের হালকা আলো পুরো ছাদের ফ্লোর জুড়ে বিছিয়ে আছে। হালকা ঠান্ডা পড়েছে ইদানিং। নভেম্বরের শুরুর দিকে এই সময়টা একটু একটু ঠান্ডা লাগে। ছাদে থাকা সন্ধ্যা মালতীগুলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। হাঁটাহাঁটির এক পর্যায়ে ছাদের রেলিংয়ের উপর বাইরের দিকে পা ঝুলিয়ে বসলে সোহেলা। ফোনটা বেজে উঠল তার। স্ক্রিনে তানভীরের নামটা ভেসে উঠছে। বুকের ভিতর মোচড় কেটে উঠল ওর। অদ্ভুত আনন্দ হচ্ছে, কোনো কিছু পাওয়ার আনন্দ। এই ফোনটার অপেক্ষায় ছিল সে। কেন ছিল সেটা তার নিজেরও জানা নেই। তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ঠ্যাং বাহিরে ঝুলিয়ে রেখেছো কেন? দোতলা থেকে নিচে পড়ার শখ জেগেছে? তুমি জানো কি করে? আমি কত কিছুই জানি। পা রেলিং এর এপাশে এনে বসো। সোহেলা বাসার রেলিং থেকে নেমে নিচে তাকিয়ে দেখছে তানভীর নিচ থেকে দাঁড়িয়ে ওকে দেখছে কিনা। আমি তোমার বাসার নিচে না, ওখানে খুঁজে লাভ নেই। তাহলে কোথায় তুমি? এত কিছু জেনে কি করবে? আছি তোমার আশেপাশেই। কোথায় আছো সেটা তো বলো। বললাম তো, আশপাশেই আছি। বাই দ্য ওয়ে, তুমি আমার ফোনের জন্য ওয়েট করছিলে, তাই না? না, আমি কারো ফোনের ওয়েট করি না। মিথ্যুক, আমি দেখেছি তো তুমি এতক্ষণ কেমন মরা চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে। আর আমি ফোনটা দেওয়ার পরপরই তোমার চেহারার নকশা কেমন বদলে গেছে। তুমি অহেতুক সাসপেন্স কেন বাড়াচ্ছ তানভীর? বলো না কোথায় তুমি। কেন, আমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে বুঝি? ধুর ছাই। ফোনটা কেটে দিল সোহেলা। চারদিকে একটাবার চোখ বুলে নিল সে। না, কোথাও তানভীর নেই। তাহলে সোহেলাকে দেখছে কেমন করে? চিন্তায় ভাটা বলল মুখে সূর্যের আলো এসে পড়াতে। আলোটা স্বেচ্ছাই পড়েনি, কে একজন আয়নার আলোর প্রতিবিম্ব সোহেলার চোখে মুখে ছড়াচ্ছে। কাজটার সামনে বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে কেউ করছে। আলোর জন্য ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছে না সোহেলা। আয়নাটা অবশেষে সরল। চোখ মেলে তাকিয়ে যা দেখল, এতে চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। বাসার সামনের গলিটার উল্টো দিকের বাসাটার ছাদে তানভীর দাঁড়িয়ে আছে। ওপাশ থেকে তানভীর ইশারা দিচ্ছে ফোনটা রিসিভ করার জন্য। ফোনটা রিসিভ করে চুপচাপ দাঁড়িয়ে তানভীরকে দেখছে সোহেলা। যা কিছু হচ্ছে সবই মাথার উপর দিয়ে যাচ্ছে। এইভাবে কি দেখছেন ম্যাম? তুমি সিরাজ আঙ্কেলের বাসায় ঢুকলে কেমন করে? এটা তো উনি গত 2 মাস ধরে সেল দিতে চাচ্ছেন। বাসা তো পুরাটাই তালা মারা ছিল, চাবি পেলে কোথায়? তালা ভেঙে ঢুকেছি। কি? বাসাটা সিরাজ সাহেবের ছিল, এখন আর নেই, ওটা কিনে নিয়েছি।
এটা এখন তানভীরের বাড়ি। মজা করছো কেন তানভীর? আই এম নট জোকিং। তোমার ঢাকায় দুটো বাড়ি থাকতে আবার কেন বাড়ি কিনেছো তুমি? ভদ্রলোক বেশ বিপদে আটকে ছিল। গতকাল সকালে এক দালালের মাধ্যমে খবর এলো বাড়িটা উনি সেল করবেন। আমি কিনবো কিনা শুরুতে রাজি হইনি, পরে ভদ্রলোকের সাথে অনেকটা জোর করেই ওই দালাল আমাকে ফোনে কথা বলিয়ে দিল। উনার টাকার খুব প্রয়োজন ছিল। তারপর আবার দেখলাম বাড়িটা তোমাদের পাশেই। ভাবলাম তোমার সাথে ছাদে দাঁড়িয়ে প্রেম করা যাবে। ওই যে 18-19 বছরের পিচ্চিগুলো ছাদে দাঁড়িয়ে প্রেম করে না, ওই রকম আমিও করব। তুমি ছাদে আসবে কাপড় নিতে, আমি তোমাকে দেখব। ছাদের এপাশ ওপাশ পাইচারি করবে, তোমার পায়ের সাথে তাল মিলিয়ে আমিও আমার ছাদে হাঁটব। পুরো বিকেল জুড়ে কথা হবে, কখনো ফোনে, কখনো বা ইশারায়। হুট করে কেন যেন এই বুড়ো বয়সে প্রেম করার নেশা জেগেছে। তাই বাড়িটা কিনে ফেললাম, জমিয়ে প্রেম করব বলে। ভালো করেছি না বলো? সোহেলা হাসছে। তৃপ্তির হাসি ওর ঠোঁটে ফুটে উঠেছে। নিজের অজান্তেই হাসছে সে। এক নজরে তানভীরের দিকে তাকিয়ে আছে সে। আমার বাড়ি কেনার টাকা উসুল হয়ে গেছে। এই হাসিটা দেখার জন্য কি পরিমাণ ছটফট এই আমি কি করেছি তা তুমি জানো না সোহাইলা। তুমি কি সেই তানভীর যাকে আমি বিয়ে করেছিলাম? না, সেই তানভীর না, আমি তোমার তানভীর। সোহেলার নিজের কান বা চোখ কোনোটাকেই বিশ্বাস হচ্ছে না। পিছন থেকে সাবা আলতো করে পিঠে ধাক্কা দিয়ে বলল, কি রে সোহা, দুলা ভাই ওই বাড়ির ছাদে কি করে? তুই ওকে তানভীরকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি তো। তার মানে ও সত্যি এখানে দাঁড়িয়ে আছে? সাবা ঘটনার আগামাথা কিছুই বুঝতে পারছে না। ক্লিয়ারলি ব্যাপারটা বোঝার জন্য সোহেলার হাত থেকে ফোনটা নিয়ে নিজের কানে লাগালো সাবা। দুলা ভাই আপনি ওখানে কি করেন? প্রেম করি তোমার বোনের সাথে। তো বাসায় এসে করেন, অন্য মানুষের ছাদে কেন? এটা আমার ছাদ। মানে বুঝলাম না। মানে পরে বুঝো, এখন এখান থেকে যাও। ফোনটা তোমার বোনকে দাও, তোমার সাথে পরে কথা হবে। আর হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আমাদের কথা গিলে খাওয়ার চেষ্টা একদম করবে না, সোজা নিচে চলে যাও। তানভীর মেজাজ সম্পর্কে ধারণা আছে সাবার, তাই ফোনটা সোহেলাকে ধরিয়ে দিয়ে চলে গেল। তুমি এই পুরাতন বাড়িতে থাকবে? থাকবো। বাড়িটা তো বেশ সুন্দর, আমার পছন্দ হয়েছে। তোমার ওই বাসার মতো ফ্যাসিলিটিস কিন্তু এখানে নেই। সেটা ব্যাপার না, অ্যাডজাস্ট করে নিব। এখানে কতদিন থাকবে? যতদিন না তুমি আমার ঘরে ফিরে যাচ্ছ। ওই বাসা তাহলে কে থাকবে? নয়ন তো আছেই। তোমার ওই বাসার কাজ কে করে দিবে? লোক রেখেছি, কাল সকাল থেকে কাজ করবে। আর আজ সব ফার্নিচার কিনে এনে ঘর সাজালাম। তুমি তো রান্না করে পাঠাবেই, মাঝে মাঝে কাপড় পাঠাবো, ধুয়ে দিও। কাপড় ধোয়ার লোক রাখুনি? রেখেছি, তবু তুমি ধুয়ে দিও, তোমার হাতের স্পর্শ লেগে থাকবে কাপড়ে। এসব পাগলামো করে লাভ কি বলো তো? ভালোবাসায় কি লাভ লোকসানের হিসাব চলে বলো? আর পাগলামি তো সবে শুরু, সামনে আরো ওয়েট করছে তোমার জন্য। তোমার কি ধারণা পাগলের মতো শুধু তুমি ভালোবাসতে জানো? আমি জানি না, আমিও জানি, কিন্তু প্রকাশটা ঠিকভাবে করতে পারি না। তবে এবার পুরোপুরি চেষ্টা করব নিজেকে মেলে ধরার। প্লিজ সুহা, এটাই শেষবার, আর কখনো কোনো সুযোগ চাইব না। নিজেকে আর গুটিয়ে রেখো না প্লিজ, খোলস ছেড়ে বেরিয়ে এসো। সুন্দর কিছু মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে। আমাকে একটা সুযোগ দাও তোমার অভিমানের পাহাড় ভাঙার। এরপর যদি তোমার মনে হয় আমি তোমার ক্ষমার অযোগ্য, তাহলে ক্ষমা দিও না, আমি নিজে থেকেই সরে দাঁড়াবো। তুমি জাস্ট বন্ধুর মতো করে আমার সাথে মিশো, আর কিছু চাই না আমি। প্লিজ সোহা, রাজি হয়ে যাও। বুকের ভেতর বড্ড বেশি ধূপ পাকড় চলছে সোহেলার, কিন্তু সেটা অন্তরালে রেখে দিয়েছে সে। তানভীরের এই কাণ্ডে যে কেউ ভাববে সে অসম্ভব ভালোবাসে সোহেলাকে, কিন্তু এই ব্যাপারে এখনো অনিশ্চয়তাই ভুগছে সে। আগে তাকে নিশ্চিত হতে হবে এটা কি তার ভালোবাসা নাকি অভ্যাস। এরপরে সে তার আবেগগুলো তানভীরের সামনে মেলে ধরবে। আবেগ মেলে ধরবে কি ধরবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এখন সে সোহেলার উত্তরের আশায় তাকিয়ে আছে। তাকে কি উত্তর দেবে? সুহাইলা, অ্যান্সার মি। চেষ্টা করব বন্ধুর মতো মিশার, তবে নিজের ইচ্ছার বিরুদ্ধে কতটুকু পেরে উঠতে পারবো তা জানি না। থ্যাঙ্কস এ লট, তুমি চেষ্টা করবে এটাই অনেক, বেশি না সুহা। তোমার একটু সাপোর্টই আমার জন্য যথেষ্ট। সোহেলা বলে তো দিয়েছে ঠিকই, চেষ্টা করবে। কাছাকাছি যাওয়ার পর কি আদৌ চেষ্টা করার ইচ্ছাটা থাকবে নাকি গায়েব হয়ে যাবে? কথাটা বেশ ভাবাচ্ছে ওকে। মাগরিবের আজান দিয়েছে 10 মিনিট আগে। জুতো বাইরে রেখে ঘরে ঢুকছে সোহেলা। মা আর সাবা ড্রয়িং রুমে বসে আছে। সোহেলাকে দেখা মাত্রই তার মা মিতা জিজ্ঞেস করল, কি রে, জামাই নাকি সিরাজ ভাইয়ের ছাদে দাঁড়িয়েছিল?
ওই বাসায় গেল কিভাবে? ওটা নাকি ও কিনে নিয়েছে। ওই বাড়িও কিনেছে কেন? এত পুরানো বাড়ি, তাছাড়া ওর তো কত বড় বাড়ি আছে, ওগুলো থাকতে এটা কেন? দুটো কারণে কিনেছে। সিরাজ আঙ্কেলের টাকার খুব দরকার ছিল, আর তানভীরের শখ জেগেছে আমার সাথে সে প্রেম করবে ছাদে দাঁড়িয়ে, 18-19 বছরের ছেলে মেয়েদের মতো। মেয়েটার ভীষণ হাসি পাচ্ছে মেয়ের কথা শুনে, কিন্তু তিনি হাসি চেপে রেখেছেন। উনি হাসলে মেয়েটা লজ্জা পেতে পারে। সাবা কিছুক্ষণ চুপ থেকে এরপর জোরে হাসা শুরু করল। ছোট মেয়ের হাসি দেখে মিতা আর হাসি চেপে রাখতে পারলেন না, উনিও হেসে দিলেন। আজব তো, এভাবে হাসছো কেন? তোদের প্রেম দেখে। এখানে হাসির কি হলো? দুলা ভাইয়ের কাণ্ড দেখে এই অ্যাংরি বার্ড যে এত ভালো প্রেম করতে জানে সেটা তো ওনার কথা শুনলেই একদমই আন্দাজ করা যায় না। তো আর কি কি করবি তোরা? আমি জানি না, তানভীরের মতিগতি চোরকির মতো ঘুরছে, কখন কি করে কখন কি বলে কিচ্ছু বুঝি না আমি। শোন সুহা, তোকে আমি আগেই বলেছি তানভীর আর আগের মতো নেই, ব্যাপক পরিবর্তন এসেছে ওর মাঝে। একটা সুযোগ দে ছেলেটাকে। হুম, কি দিবি কিনা বল। এখনো সিদ্ধান্ত পাকাপোক্তভাবে নেইনি। কিসের অপেক্ষা করছিস তুই যে এখনো সিদ্ধান্ত নিতে পারছিস না? জানি না আম্মা, বাদ দাও ওই কথা। রাতের খাবার পাঠাতে হবে ওখানে, একটু বেশি করে ভাত রেঁধো তো। ওখানে পাঠাবো কেন? এখানে এসে খাবে ও। আসবে না বলেছিলাম, ওখানে খাবার পাঠাতে বলেছে। কেন? আমি কিছু জানি না আম্মা, ওর কাজকর্ম সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ইদানিং। আর শোনো, ডাল ভর্তা আর কালো জিরা ভর্তা পাঠাতে বলেছে। জামাইকে ভর্তা দিয়ে ভাত খাওয়াবো? ও নিজের ইচ্ছায় খেতে চাচ্ছে, খেতে দাও, পরে দেখা যাবে। মন মতো মেনু না হলে কিছুই খাবে না। কথা বলার ফাঁকেই কারেন্ট চলে গেল। পুরো ঘর অন্ধকার। কারেন্ট যাওয়ার সাথে সাথে তানভীরের কথা মনে পড়ল সোহেলার। বাসায় তো বোধহয় এখনো আইপিএস আনেনি, চার্জ লাইট আছে তো, আর নয়তো অন্ধকারে বসে থাকতে হবে। এসব ভাবনার মাঝেই ফোন করে বসলো তানভীর। হ্যালো। এই পুরা ঘর তো অন্ধকার, চার্জ লাইটও নেই। লাইট অথবা মোম কিছু একটা নিয়ে আসো তো। আসছি। ফোনটা রেখে বাসে থাকা একটা চার্জ লাইটটা নিয়ে বাসা থেকে বেরোচ্ছে। সাবা পিছন থেকে বলল, যাচ্ছিস? যা যা, কারেন্ট যাওয়ার উছিলে না হয় অন্ধকারে একটু রোমান্সটাও সেরে আসবি। কেন, তুই আর ইমরান ভাই কি কারেন্ট চলে গেলে এসব করিস নাকি? না, আমরা এসব করি না, আমাদের গরম লাগে বেশি, এজন্য কারেন্ট চলে গেলে আমরা ডিস্টেন্স মেনটেন করে চলি। আমাদেরও গরম বেশি, আমরাও ডিস্টেন্স মেনটেন করে চলি। এখন তো হালকা ঠান্ডা পড়েছে, তাহলে এখন কি করবি? নির্লজ্জ মেয়ে। সোহেলা জানে সাবা কথা পেঁচাতেই থাকবে, তাই সে কথাটা বলে আর 1 সেকেন্ড দাঁড়ায়নি, বেরিয়ে চলে গেছে। বাসের বাইরের আর ভিতরের মেন গেটগুলো খোলাই ছিল। লাইটটা জ্বালিয়ে ভিতরে ঢুকছে সোহেলা। তানভীরকে দেখা যাচ্ছে না। এই বাড়িটা দেখতে অনেকটা সোহেলাদের মতোই, পুরো ঘর সাজানো গোছানো। ড্রয়িং রুমে টি টেবিলের উপর লাইটটা রেখে ভিতরের দিকে খুঁজতে যাচ্ছে সোহেলা। হঠাৎই একটা রুমের দরজা থেকে হাতে টান পড়ল সোহেলার। কেউ একজন এক ঝটকায় ওকে বুকে টেনে নিয়েছে। গায়ের ঘ্রাণায় বোঝা যাচ্ছে এটা তানভীর। তবে হুট করে টান পড়ায় খানিকটা ঘাবড়ে গিয়েছিল সে। ধীরে ধীরে তানভীরের হাত জোড়া সোহেলার কোমরের দিকে এগোচ্ছে। এভাবে কেউ টান দেয়? ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ভয় পেয়ে গিয়েছিলে? তাহলে সেদিনের মতো চিৎকার দিতে, আম্মা ভূত, সাদি ভূত। এলাকার লোকজন সব জড়ো হয়ে যেত তোমাকে বাঁচানোর জন্য। খবরদার হাসবা না আমাকে নিয়ে। তানভীর হেসেই যাচ্ছে। সোহেলার মেজাজ বিগড়ে যাচ্ছে তানভীরের হাসিতে। এদিকে তানভীরের বেড়েজাল থেকে ছুটাতে চাচ্ছে সে। তানভীর হাসি থামিয়ে সোহেলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন মোচড়া মোচড়ি করছো কেন? ছাড়ো তো। কেন, আমি গায়ে হাত দিলে কি গা চুলকায়? হ্যাঁ চুলকায়, সেই সাথে জ্বালা পোড়াও করে। তাহলে চলো একটু বরফ ঘষে দেই। তোমার বরফ তুমিই ঘষো। কথাটা বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল তানভীরকে। ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল সোহেলা। ওকে ফের পিছন থেকে টেনে কাছে নিয়ে এলো তানভীর। ওকে জড়িয়ে ধরে টানতে টানতে বিছানা পর্যন্ত নিয়ে এলো। ওকে পাশে বসিয়ে 2 হাতে ধরে রেখেছে তানভীর। এত ছটফট করলে কি হয়? অন্ধকার রুম, হালকা ঠান্ডাও পড়েছে, জানালা দিয়ে তারা দেখা যাচ্ছে। রোমান্স করার জন্য পারফেক্ট একটা মোমেন্ট। কোথায় একটু আধটু আদর করবে, ঘেঁষাঘেঁষি করবে, তা না করে দূরে দূরে থাকতে চাচ্ছ। আগে তো আঠার মতো লেগে থাকতে, কাজের সময় কোলে এসে জোর করে বসে থাকতে, কিছুক্ষণ পরপরই চুমু খেতে। এখন সেসব কোথায় গেছে? তখন তো আমাকে জ্বালিয়ে মেরেছ, এখন আমি কাছে টানতে চাইলে এমন করো কেন? সবসময় সবকিছু ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে শুনি? কিছুই ভালো লাগে না। শুনতে খেয়েছো কিছু? কোথায় খেলাম? কারেন্টই তো চলে গেল। কিছু খাবা? বানিয়ে দেব?
না, অন্ধকারে কিছু বানাতে হবে না। তুমি আছো, গল্প করতে ভালো লাগছে, এখানেই থাকো। মেইন গেট খোলা, লাগিয়ে দিয়ে আসি। কেউ আসবে না। যদি আসি? সমস্যা কি সুহা? আমি চাচ্ছি তুমি এখানে বসে থাকো, আর তুমি চাচ্ছ বারবার উঠে যেতে। কেন? বসে থাকতে সমস্যা হচ্ছে? আমি কি তোমাকে মারধর করছি? তানভীর রেগে গিয়েছে। সোহেলা চুপচাপ ওর কথা শুনছে। তানভীর সোহেলার হাত দুটো ছেড়ে দিয়েছে। আমার সাথে বসতে তো তোমার ভালো লাগে না? যাও, চলে যাও, থাকতে হবে না এখানে। তোমার লাইটও নিয়ে যাও। তোমারও দরকার নেই, তোমার লাইটেরও দরকার নেই। বাচ্চাদের মতো জিদ দেখাচ্ছে তানভীর। হাসি পাচ্ছে সোহেলার। এমন বাচ্চা স্বভাবের কবে থেকে হলো মানুষটা? তানভীরের গালে হাত রেখে বলল, তানভীর, এই তানভীর, সত্যি কি চলে যাব? হ্যাঁ, যাও। সোহেলা উঠে চলে গেল। মেন ডোরের কাছাকাছি যাওয়ার পর তানভীর এসে ওকে আবার টানতে টানতে রুমে নিয়ে আসলো। রুমে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো তানভীর। আমি বললেই কি চলে যেতে হবে? তোমার কাছে জিজ্ঞেস করেই তো গেলাম। বাহ, ভালোই তো। তখন থাকতে বলেছি আমার সাথে, অথচ আমার কথা শুনোনি। আর এখন চলে যেতে বলেছি, সেটা ঠিকই মেনে নিলে। কথাটা বলে সোহেলার চুলে নাক ডুবালো তানভীর। আজকে শ্যাম্পু করেছো? নেশা ধরানো স্মেল শ্যাম্পুটার। বুঝি না শ্যাম্পুটার স্মেলই এই টাইপের, নাকি তোমার চুলে মিক্স হওয়ার পর স্মেলটা এমন নেশা ধরানো হয়ে যায়? আমি কিভাবে বলবো বলো তো? আমার কাছে তো নর্মালি মনে হচ্ছে। ভালো লাগে খুব, জানো। জানি, বিয়ের পর থেকেই এই একটা কাজ তুমি খুব মনোযোগ দিয়ে করো। তোমার মুখ দেখলেই বোঝা যায় তখন তোমার জগৎ সংসারের কোনো খেয়াল থাকে না। এটা ঠিক বলেছো। সেই শুরু থেকে এই জিনিসটার উপর আমার কেন যেন খুব দুর্বলতা কাজ করে। সোহেলার ঘাড়ের চুলগুলো সরিয়ে আলতো করে চুমো খেলো তানভীর। কানে আস্তে করে সে বলতে লাগলো, এই মেয়ে, সব সময় আমার কাছে থাকতে পারো না? কাছেই তো আছি। সব সময় তো থাকতে চাও না, বুঝো না তোমাকে কাছে আগলে রাখলে আমি শান্তি পাই? কাছাকাছি থাকলে তো আকর্ষণের চেয়ে বিকর্ষণ বেশি হয়। ওটা তো একটু আধটু হবেই। সেদিন যে গলা চেপে ধরেছিলে সেটা কি একটু আধটু ছিল? মনে করো না তো সেদিনের কথাগুলো। এমনিতে সেদিনের কথা মনে হলে খুব কষ্ট পাই। তুমি আবার নতুন করে সেসব মনে করিও না প্লিজ। তুমি কি সত্যি আমায় ভালোবাসো? এটা কেমন প্রশ্ন করলে? কেন যেন মনে হচ্ছে আমি তোমার ভালোবাসা না, শুধু প্রতিদিনকার অভ্যাস মাত্র। সময় পাল্টালে অভ্যাসটাও পাল্টে যাবে। তুমি আমার অভ্যাস না, তুমি আমার বদঅভ্যাস। অভ্যাস ছাড়ানো যায়, বদঅভ্যাস না। বদলায়, নতুন অভ্যাসে পুরনো বদ অভ্যাস কেটে যায়। নতুন অভ্যাস মানে? নতুন কেউ, প্রিয়ার মতো, তোমার স্ট্যাটাসের সাথে যায় এমন কেউ। প্রিয়ার কথাটা তোমাকে এমনি এমনি বলেছি, আর নতুন কাউকে পাবো কোথায়? তোমার মতো পুরুষদের জন্য মেয়ের অভাব হয় না। তোমার মতো মেয়েদের অভাব খুব বেশি আছে। এ ধরনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, যে আমার সাথে তোমাকে না অন্য কাউকে মানায়। তানভীরের সাথে কাউকে মানায় না, শুধুমাত্র সুহাইলাকে ছাড়া। তুমি যে সেদিন রাতে বলেছিলে কোনো মেয়ের সাথে থেকে এসেছো, সত্যি কি? তুমি কি পাগল? এসব বাজে নেশা আমার নেই। আমি খারাপ হতে পারি, কিন্তু মেয়ে মানুষের নেশা ওসব কখনোই ছিল না। তাহলে সেদিন বললে কেন? আরে ওটা তো মজা করেছি। সিরিয়াসলি কেন নিচ্ছ? অন্য মেয়ের কাছে গেলে কি তোমার কাছে ফিরে আসতাম? শুনেছি পার্টিতে মেয়েরা নাকি ইচ্ছে করে তোমার গা ঘেঁষে। তোমার কখনো ইচ্ছে হয় না ওদের কাছে যেতে? তুমি থাকতে ওদের কাছে কেন যাব? আমি আসার আগে? তানভীর হেসে দিল সোহেলার কথায়। ব্যাপারটাও বেশ উপভোগ করছে। মেয়েটা তাকে জেরা করছে ঠিকই, কিন্তু জেরার আড়ালে শঙ্কা কাজ করছে। পরনারীর প্রতি স্বামী যদি আকৃষ্ট হয়ে যায়, সে আশঙ্কা। তবে অবশ্যই সোহেলা এই কাজটা আজ প্রথম করছে না, এর আগেও করেছে। তবে এইভাবে সরাসরি কখনো জিজ্ঞেস করেনি, বরাবরই কৌশলে জিজ্ঞেস করেছে। সোহেলার চুলগুলো এক হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে তানভীর। সোহা, তুমি একটা পাগল। এইভাবে আমাকে নিয়ে টেনশন করা বন্ধ করো। কে টেনশন করছে তোমাকে নিয়ে? তুমি। একদম না, তোমাকে নিয়ে টেনশন করার কি আছে? তোমার যদি শখ হয় অন্য কারো কাছে যাওয়ার, তাহলে যাবা। হিংসা হবে না? তোমার কখনো হিংসা হয় না? তানভীর ভাবছে সোহেলাকে খানিকটা বাজিয়ে দেখবে। বেশ বড় মুখ করে বলছেও, আমার হিংসা হয় না। হিংসা কতটুকু হয় না সেটাই দেখতে চাই তানভীর। তবে এখন না, এখনই কিছু করলেও বুঝে যাবে তানভীর ইচ্ছে করে ওকে জ্বালানোর জন্য এমন করছে। আর কিছুদিন যাক, এরপর না হয় একটা ব্যবস্থা করা যাবে। পরদিন বিকালে 3:30টার দিকে সাদমান বাসার সামনে দোকানে ঢুকেছে মোবাইলে ফ্লেক্স লোড করতে। দোকানে ঢুকে দেখে তানভীরও সেখানে এসেছে মোবাইলে রিচার্জ করবে বলে। এই সময় তানভীরকে ঘরে পড়ার গেঞ্জি ট্রাউজারে এখানে দেখে খানিকটা ভেবাচিকা খেয়ে গেল সাদমান। তানভীর তখনও সাদমানকে দেখেনি, ফোন নম্বর লেখায় ব্যস্ত ছিল সে। সাদমানের ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো তানভীর। আরে তুমি অফিস থেকে চলে এলে এত তাড়াতাড়ি?
আপনি এই সময় এখানে কি করেন? আপনি তো কখনোই এই সময় আমাদের বাসায় আসেন না। তোমাদের বাসায় এসেছি কে বলল? তো কোথায় এসেছেন? আমি এখন তোমাদের প্রতিবেশী। ওই যে বাড়িটা দেখছো সেটা এখন আমার। মানে? কিনে নিয়েছি। এখন তুমি বলো, এই সময়ে এখানে কেন তুমি? অফিস নেই? অফিসের কাছে ট্যুরে গিয়েছিলাম গতকাল, আজ ফিরলাম, তাই অফিস যাইনি, সোজা বাসায় চলে এসেছি। ইয়ে তানভীর ভাই, তখন আপনি কি বললেন? ওই বাড়ি আপনার? কিনে নিয়েছেন মানে? কিনেছি। তোমার বোন রাগ করে চলে এসেছে বাপের বাড়ি, উঠতে বসতে বলে আমার বয়স বেশি, তাই আমি নাকি প্রেম করতে জানি না। জীবনে ভুল করেছে অ্যারেঞ্জ ম্যারেজ করে, লাভ ম্যারেজ করা উচিত ছিল। নিরামিষ লাইফ লিড করছে ও, আরো কত কি। সেদিন তো এসব নিয়ে ঘরে তুলকালাম বাজিয়ে ফেলেছিল ঘরে, কোনোভাবেই ও ঘরে থাকবে না। শেষমেশ বাধ্য হয়ে ওকে এখানে দিয়ে গেলাম। সুহা আপনাকে এসব বলেছে? তো আবার কি, আরো কত কিছু শোনায় তোমার বোন, সব সহ্য করি। একটাই বউ কিনা তাই আমার কাছে একটু একটু শখ করতেই পারে, তাই না? বেশি কিছু তো আর আবদার ধরিনি, একটু প্রেমই তো করবে বলেছে, করবো ওর সাথে প্রেম। 18-19 বছরের ছেলেদের মতো করে। আমি চাই না আমার ওয়াইফের কোনো শখ অপূর্ণ থাকুক। সেটা না হয় বুঝলাম, বাড়ি কেন কিনেছেন সেটা বুঝিনি। ওই যে বললাম প্রেম করব, পাশাপাশি বাড়িতে থেকে প্রেম করব আমি। তাই বলে একটা বাড়ি কিনে ফেলবেন? তাতে কি হয়েছে? নিজের ওয়াইফের খুশির জন্য কিছু করব না তো কার জন্য করব? সাদমান আর কিছু বলছে না, মেজাজ খারাপ হচ্ছে বোনের উপর। বয়স বেশি বলে কি লোকটা কি এভাবে শোনাবে নাকি? তাছাড়া তানভীরকে দেখলে তো মনে হয় 27-28 বছর। মানুষটা ওকে যথেষ্ট ভালোবাসে, তবু কেন মেয়েটা এমন করে মানুষটার সাথে? তো ভাইয়া, আপনি আমাদের বাসায় এসে পড়েন, খাওয়া দাওয়া তো বোধহয় কষ্ট হচ্ছে আপনার। এত পুরনো বাড়িতেও আপনি থেকে অভ্যস্ত না, আপনার বোধহয় খুব কষ্ট হচ্ছে। না, কোনো সমস্যা হচ্ছে না। আমার যা যা প্রয়োজন সব ব্যবস্থা করে নিয়েছি, কাজের লোক দারোয়ান সব ঠিক করে ফেলেছি। তবুও কোনো সমস্যা হলে প্লিজ আমাকে জানাবেন। হ্যাঁ, তা তো জানাবই। তুমি এসো আমার বাসায় বেড়াতে, একসাথে কফি খাবো আর আড্ডা দিব। জি আসবো। যাও বাসায় যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। যে সাদি ঘরে ঢুকছে আর সোহেলাকে জোরে চেঁচিয়ে রাখছে। বাসার কাজের লোক দরজা খুলেছে। তাদের মা ঘুমাচ্ছিল, সাবা আর সোহেলা দুজন শুয়েছিল। চিৎকার শুনে তিনজনই রীতিমতো পরিমরি করে দৌড়ে এলো ড্রয়িং রুমে। কিরে চেঁচাচ্ছিস কেন? তুই নাকি ওনাকে বলেছিস ওনার বয়স বেশি, তাই প্রেম করতে জানে না, লাভ ম্যারেজ করা উচিত ছিল তোর। আমি এইসব কখন বললাম? তুই না বললে কি আমাকে এমনি এমনি বলেছে নাকি? তোর আবদার মিটাতে যে আরামায়েশ ছেড়ে এই পুরান বাড়িতে এসে উঠেছে, কতগুলো টাকা খরচ করলি তুই ওনার? আমার আবদার? কোন আবদার সাদি? তোর প্রেম করার আবদার। আমি? এমনভাবে বলছিস মনে হচ্ছে তুই কিছুই বলিসনি, অহেতুক তানভীর ভাইয়া বানিয়ে বানিয়ে এসব বলেছে, তাই না? সাদি, ঘটনা কি হয়েছে শোন। সুহা জাস্ট মজা করে বলেছিল দুলাভাইকে কথাগুলো। উনি সুহাকে তেমন সময় দেয় না, তাই। মজা করার একটা লিমিট থাকে, বয়স নিয়ে কথা বলবে কেন ও? আচ্ছা ভুল হয়েছে, আর বলবো না। সোনামু, তানভীর ভাইয়ের খাবার কিন্তু এই বাসায় থেকে পাঠাবো। উনি যখন যা খেতে চাইবে সব রান্না করবা। আর তুই কোনোদিন যদি শুনি বয়স নিয়ে কথা বলেছিস, তাহলে কিন্তু তোর সাথে কথা বলা বন্ধ করে দেব আমি। কথাগুলো শেষ করে 1 সেকেন্ডও দাঁড়ালো না সাদমান, হনহন করে ঘরে চলে গেল। মা মেয়েরা মিলে ড্রয়িং রুমে বসে গবেষণা করছে, কেন তানভীর এতগুলো মিথ্যা কথা বলল। গবেষণার ফাঁকে তানভীরের ফোন এলো সোহেলার মোবাইলে। রিসিভ করার পর সোহেলা কিছু বলার আগেই তানভীর বলতে লাগলো, কি গো, ছাদে আসো না কেন? তুমি সাদিকে কি বলেছো? বকা দিয়েছে তাই না? সমস্যাটা কোথায় তোমার? সোহেলার গলার আওয়াজ পেয়ে রুম থেকে বেরিয়ে গেল সাদমান। তুই ওনার সাথে চেঁচাচ্ছিস কেন? সাদমান ভ্রুকসকে কোমরে 2 হাত রেখে সোহেলার দিকে তাকিয়ে আছে। না পারবি না, ঠিক মতো কথা বল ওনার সাথে, কোনো ধরনের চেঁচামেচি শুনতে চাই না আমি। সোহেলার প্রচন্ড রকমে বিগড়ে যাচ্ছে। অফাস থেকে তানভীর হাসছে। আসো না ছাদে, 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। থাকো দাঁড়িয়ে, আমি আসবো না। সাদিকে বলে দিব কিন্তু। ভালোই তো একটা সাপোর্টার পেয়েছো, যা খুশি বলে বেড়াবা আর সেটাই বিশ্বাস করবে। হয়েছি টুকটুকি, আর রাগ করে না। তোমার হাজবেন্ড সেই কখন থেকে তোমার ছাদে উকি ঝুঁকি দিচ্ছে তোমাকে দেখার জন্য, একটু দেখা দাও না প্লিজ। আসছি। কানে ফোন লাগিয়ে সোহেলা ছাদে গেল, তার পিছন পিছন সাবাও গেল। ছাদে উঠে দেখে তানভীর কানে হেডফোন গুজে শার্ট প্যান্ট আর গেঞ্জি পরে বাসার সামনের গলিতে হাঁটছে
আর ঝালমুড়ি খাচ্ছে। শর্ট প্যান্ট পরে ঘুরছো কেন? এটা তোমার শ্বশুরবাড়ি এলাকা, মানুষ কি বলবে? আমি এখন একজন প্রেমিক। প্রেমিকরা তো এভাবেই শর্ট প্যান্ট পরে প্রেমিকের বাসার সামনে ঘুরে। কে বলেছে তোমাকে? ফাহিমকে দেখতাম তোমার বাসার সামনে এভাবে ঘুরতো। তাছাড়া এই এলাকার লোকজন জানেও না যে এটা আমার শ্বশুর বাড়ি, আমি এ বাড়ির জামাই। জানবে কি করে? আমার বাসায় কয়দিন এসেছো তুমি? সব সময় তো রাতে এসেছো, গাড়ি নিয়ে বাসা গেট পর্যন্ত এসেছো, আবার সেখান থেকে গাড়িতে উঠেছো। তানভীর মুড়ি খাওয়া শেষ করে নিজেদের ছাদের দিকে যাওয়ার জন্য এগোচ্ছে। ঠিক সে সময় 22-23 বছর বয়সী এক ছেলে তানভীরকে ডেকে নিয়ে জেরা করতে শুরু করে দিল। এখানে কি ভাই? এখানে কি মানে? আমার বাসার সামনে আমি ঘুরি না, শুয়ে থাকি, সেটা আমার ব্যাপার। কোনটা আপনার বাসা? যে বাসার সামনে তুমি দাঁড়িয়ে আছো সেটা। এটা কি আপনি কিনেছেন? হ্যাঁ। ঠিক আছে, যান, ভিতরে যান। যাওয়ার আগে ছেলেটা একবার সোহেলাদের ছাদের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। ছেলেটা সোহেলাদের পরিচিত, এই এলাকারই ছেলে, আসিফের চামচা। ব্যাপারটা নিশ্চয় আসিফের কানে লাগাবে সে। সোহেলার বিয়ের আগেও সে এই কাজটা করত। সোহেলার বাসার দিকে কেউ তাকাচ্ছে কিনা সেসব খোঁজ রাখত। দিন শেষে সব কথা আসিফের কানে লাগাতো। আজও তার ব্যতিক্রম হবে না নিশ্চয়ই। সোহেলা আর সাবা একে অন্যের মুখ চাওয়া সই করছে, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলছে না। তানভীর এখনো লাইনে আছে, সোহেলার সাথে কথা বলছে। এ ব্যাপারে এখন কিছু বললেই সে শুনে ফেলবে। সোহেলা চায় না তানভীর জানুক এটা আসিফের চামচা। এমনিতেই সেদিন আসিফের কথা শুনে যেভাবে রিয়াক্ট করেছে, এখন যদি জানে ওর চামচা এখনো খবরদারি করে, তাহলে তা তুল কালাম বাজিয়ে ফেলবে। ছাদে এসে দাঁড়ালো তানভীর। সাবা কি তোমার লেজ? লেজ মানে? তুমি ছাদে আসলেই ও কেন তোমার পিছন পিছন আসে? আসছে দেখতে আমরা কিভাবে প্রেম করি। সুহা, তোমার বোন আমাকে এভাবে দেখছে কেন? এই তুই তানভীরকে এভাবে দেখছিস কেন? দুলা ভাই কত রোমান্টিক, দেখ তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। দেখেছো সুহা, তোমার বোন আমার তাকানো দেখে প্রেমে পড়ে যাচ্ছে, আর তুমি বুঝো না? বুঝো না কেন তুমি? সত্যি তোমাকে বুঝতে পারছি না তানভীর। কাছে আসো, বুঝিয়ে দেই। কতটুকু কাছে আসবো? যতটা আসলে আমার হার্টবিট শুনতে পাবে। আসবো? উড়ে চলে আসো। ওয়েট। সিরিয়াসলি আসছো? তোমাকে বুঝতে চাই পুরোপুরি ভাবে। জলদি আসো। সোহেলা হেঁটে হেঁটে এগোচ্ছিল। তানভীর ওপাশে ছাদ থেকে জোরে চেঁচিয়ে বলল, আমার আর সহ্য হচ্ছে না, তুমি দৌড় দাও। সোহেলা মুচকি এসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তানভীর দৌড়ে নিচে নেমে এসেছে। দরজা খুলে দাঁড়িয়ে আছে। সোহা দরজার সামনে দাঁড়াতেই ওকে কোলে তুলে নিল তানভীর। বাসা সার্ভেন্টরা দেখে ফেলবে। দেখুক। এত নির্লজ্জ কেন তুমি? নিজে রেজিস্ট্রি করা বউকে কোলে নিয়েছি, এখানে কারো কিছু বলার রাইট নেই। 1 ঘন্টা যাবত তানভীরের ফোনে ট্রাই করছে সোহেলা। ফোন বারবার ওয়েটিং পাচ্ছে সে। এত কার সাথে কথা বলছে ও? ফোনটা কিছুক্ষণ বাদে বেজে উঠল ওর। তানভীর ফোন করেছে। সেই কখন থেকে ফোন করছি, ফোনে কেন রিসিভ করছো না তুমি? এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার কলেজের এক বান্ধবী ফোন করেছিল, কত কথা, ফোন রাখতে যাচ্ছিল না। তোমাকে আমি 12 বার ফোন করেছি, নিশ্চয়ই আজ কোনো কাজে ফোন করেছি এতবার। আজ এরা পেঁচাল পাড়ার জন্য তো ফোন দিইনি, তাই না? খেপে যাচ্ছ কেন বলো তো? খেপবো না তো কি করবো বলো তো? তুমি আমার ফোনগুলো দেখা সত্ত্বেও রিসিভ না করে ওই মেয়ের সাথে বকবক করে যাচ্ছ। আরে বাবা থামো তো, কেন ফোন করেছিলে সেটা বলো। কাল দুপুরে কোনো কাজ হাতে রেখো না, তোমার সাথে বাইরে যাব। সরি সোহেলা, আমি তো নিশিকে প্রমিস করে ফেলেছি, কাল দুপুরে ওকে সময় দিব, তোমাকে নিয়ে অন্য কোনো দিন বাইরে যাব, ঠিক আছে? থাক, যেতে হবে না কোথাও। ফোনটা কেটে দিল সোহেলা। তানভীর ব্যাপক আনন্দ পাচ্ছে। হিংসে হয় না আবার, হিংসায় লুচির মতো ফুলে উঠেছে সোহেলা। রাগের চোটে দুপুরে ঠিক মতো ভাতও খায়নি সোহেলা। ব্যাপারটা মা আর সাবা ভালোভাবেই লক্ষ্য করছে। কি রে, ক্ষেপে আছিস কেন? তানভীরের সাথে কিছু হয়েছে? তানভীরের নাম শোনা মাত্রই আরো চটে গেল সোহেলা। ভাত রেখে উঠে দাঁড়ালো সে। জোরে চেঁচিয়ে বলতে লাগলো, সারাক্ষণ তানভীর তানভীর কেন করো আম্মা? তানভীর ছাড়া কি চোখে কিছুই দেখো না নাকি? কিছু হয়নি ওর সাথে আমার, যত সব ফালতু পেঁচাল। বেসিনে হাত ধুয়ে রুমে যেয়ে দরজা আটকে দিল সোহেলা। আসরের আজান দিয়েছে, 15 মিনিট হলো। সে আজ ভেবেছিল ছাদে যাবে না। পরক্ষণে মনে হলো ছাদে না গেলে তো আবার ফোন করে চেঁচামেচি শুরু করে দেবে। তাই রুম থেকে বেরিয়ে ছাদে গেল সোহেলা। ছাদে উঠতেই দেখতে পেল তানভীর এপাশ থেকে ওপাশ হাঁটছে আর ভিডিও কলে কথা বলছে। সে কি হেসে হেসে কথা। সোহেলার সাথে তো কখনো এমন ভাবে কথা বলেনি তানভীর। পুরো 10 মিনিট ধরে দেখছে তানভীরকে সে। শেষমেশ ফোন করলো তানভীরকে। কার সাথে কথা বলছিলে তুমি? নিশির সাথে। অনেকদিন হয় আমাকে দেখে না, তাই বললো ভিডিও কলে কথা বলবে।
জানো, ও আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে। এত সুন্দর হয়েছে কি আর বলবো। মেয়েটা স্টিল নাও সিঙ্গেল। একটু আগে ওকে বলেছিলাম আমি ম্যারিড না হলে ওকে বিয়ে করে ফেলতাম। এখনই করে ফেলো। না করেছে কে? এই শোনো না, নিশি ফোন দিচ্ছে মোবাইলে, ওয়েটিং পাচ্ছে মেয়েটা। তুমি ফোনটা একটু কাটো। আমি যে এখানে তোমার জন্য ঘুরঘুর করছি। তুমি বাসায় চলে যাও। সোহেলা একটা কথাও আর বলেনি, ফোনটা কেড়েই নিচে চলে যাচ্ছে ও। দুগাল বেয়ে পানি ঝরছে সোহেলার। বাসায় ফিরেই দরজা আটকে ইচ্ছে মতো কেঁদেছি কতক্ষণ। এটা কি কষ্টের কান্না ছিল নাকি রাগের সেটা তার জানা নেই। মা বোন অনেকবার দরজা থাকিয়েছে কিন্তু সে খুলেনি। 2 ঘন্টা হয়ে গেছে এখনো সোহেলা গেট খুলছে না। শেষমেশ দিশেহারা হয়ে চাপাকে দিয়ে তানবীরের কাছে খবর পাঠিয়েছেন। তানবীরের বাসায় যেই ড্রয়িং রুমে দেখতে পেল তানবীরকে। দুলা ভাই, সুহার সাথে আপনার ঝগড়া হয়েছে? আরে না, তোমার বোনের সাথে একটু মজা নিচ্ছি। ও খুব বড় মুখ করে বলছিল আমি অন্য মেয়ের সাথে কথা বললে ওর নাকি হিংসা হয় না, তাই একটু বাজিয়ে দেখছি আর কি। রাত পোহালে সুহার জন্মদিন আর আপনি আজকে এসব ফাজলামি শুরু করেছেন। ও শখ করেছিল কাল দুপুরে ওর ফ্রেন্ডসদের সাথে বাইরে বার্থডে সেলিব্রেট করবে, সেখানে আপনাকেও নিয়ে পরিচয় করাবে সবার সাথে। কখনো তো ওদের সাথে আপনি মিট করেননি, তাই এই সুযোগে আপনার সাথে পরিচয়টা সেরে নিবে। যেভাবে ক্ষেপে আছে মনে হচ্ছে না ও আর বার্থডে সেলিব্রেট করবে। কালকে ওর বার্থডে? হুম। আমার একদম মনে ছিল না। থাকবে কিভাবে? ওকে তো আপনার পছন্দই হয়নি। খোঁচাচ্ছ কেন? তো আর কি করব? 2 ঘন্টা যাবত দরজা আটকে বসে বসে কাঁদছো। খুব কি প্রয়োজন ছিল ওকে এভাবে খেপানো? তানভীর আর কোনো কথা না বলে সোজা বাসা থেকে বেরিয়ে সোহেলার বাসায় চলে এলো। দরজার বাহিরে থেকে এক নাগালে দরজা ধাক্কাছে আর সোহেলাকে ডাকছে। কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে তানভীরের। কি প্রয়োজন ছিল আজকেই এমন একটা অঘটন ঘটানোর? বাসার বাইরে বেরিয়ে সোহেলার রুমের জানালে এলো তানভীর। গ্রিলের ওপাশ থেকে সোহেলাকে দেখতে পাচ্ছে সে। মেয়েটা খাটের উপর বসে আছে, কাঁদতে কাঁদতে নাক চোখ ফুলিয়ে ফেলেছে। সুহা, দরজাটা খুলো, তোমার সাথে কথা আছে, প্লিজ দরজাটা খুলো। ঠিক আছে, দরজা খুলতে হবে না, তুমি আমার দিকে তাকাও। এই মেয়ে, তাকাও না আমার দিকে। আমি কি বলি সেটা একটু শোনো। আমি তোমার সাথে মজা করেছি সোহা, তুমি সেদিন বলেছিলে তোমার হিংসা হয় না, এজন্যই একটু। বিশ্বাস করো, আমার কোনো কালেই মেয়ে ফ্রেন্ড ছিল না। সকালে বিদেশ থেকে এক বন্ধু ফোন করেছিল, ওর সাথে কথা বলেছি। বিকেলে ফাহিমের সাথে ভিডিও কলে কথা বলেছি। বিশ্বাস না হলে ফাহিমকে ফোন করে জিজ্ঞেস করো। আমি জাস্ট দেখতে যাচ্ছিলাম তুমি কি করো। তানভীর ওকে নিয়ে মজা করছে শুনে আরো খেপে গেল সোহেলা। গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করলো সে। দেখেছো কলিজা ঠান্ডা হয়েছে তোমার? সরি গো বউ, আমার মজা করার স্বাদ মিটে গেছে। অন্যের ফিলিংস নিয়ে মজা করতে খুব ভালো লাগে, তাই না? যত সব নোংরা মেন্টালিটি লোক। দরজাটা খুলে আমি ভিতরে আসি, আমাকে ধরে মন মতো পিটাও। তোমাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে তোমাকে। যাও সরো এখান থেকে। সোহেলাকে কখনো এভাবে ক্ষেপতে দেখেনি তানভীর। সোহেলার এমন রাগে অভ্যস্ত না সে। মাথা হ্যাং হয়ে যাচ্ছে ওর। কিভাবে সে এই রাগ সামাল দিবে বুঝে পাচ্ছে না। তুমি কি যাবা এখান থেকে নাকি? আমি যাব না, যতক্ষণ না দরজা খুলেছো এক পাও নড়বো না এখান থেকে। দেখি তুমি কতক্ষণ দরজা না খুলে থাকতে পারো। সোহেলা উঠে ঘরের লাইট অফ করে বিছানায় অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে রইল। বাহির থেকে লাগাতার সোহেলাকে ডেকে যাচ্ছে ও। ইতিমধ্যে জাদমান বাসায় চলে এসেছে। বাসায় এসে সবার মুখে সব শুনেছে। বাড়ির বাহিরে তানভীর পাশে যেয়ে দাঁড়ালো সাদমান। দরজাটা খোল না সুহা, ভাইয়া কখন থেকে তোকে ডাকছে। সোহা লাইট জ্বালিয়ে এক হাত কোমরে রেখে সাদমানকে বলল, আজকে একটা দফা রফা করবো। কে তোর আপন আর আমি না তানভীর? এটা কেমন প্রশ্ন? আমি তোদের দুজনকেই ভালোবাসি। তোদেরকে আলাদা দেখলে কষ্ট হয়। তুই না কত লক্ষ্মী। প্লিজ গেটটা খুলে দে। তোমার বোনকে সেই কখন থেকে লক্ষ্মী, সোনা, জাদুমণি ডাকতে রাখতে এই ঠান্ডার মধ্যেও গায়ের ঘাম ছুটিয়ে ফেলেছি, তবুও ও গেট খুলছে না। এখন কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আপনি তো কম যান না। কি দরকার ছিল এত সিরিয়াস টপিক নিয়ে মজা করার? ও ছোটবেলা থেকে একটু পজিটিভ মাইন্ডেড। ও আপনাকে খুব ভালোবাসে। আপনার কি উচিত হয়েছে আমার বোনের সাথে এমন করা? দেখেন তো মেয়েটা কাঁদতে কাঁদতে কি হাল করেছে নিজের। আপনাকে শাস্তি দেওয়া উচিত। শাস্তি হচ্ছে আজকে আপনি সারা রাত ওকে নিয়ে বাইরে ঘুরবেন। আমি রাজি। সুহা, আমি ওনাকে বকে দিয়েছি, শাস্তিও মেনে নিয়েছে। রেডি হয়ে আয়, তোকে নিয়ে ঘুরতে যাব। চামচামি বন্ধ কর সাদি। আচ্ছা তাহলে তুই অন্য কিছু চাস? বল ভাইয়াকে, যা বলবি তাই এনে দিবি। ডিভোর্স চাই আমি, এনে দিতে বল। তুই এটা কি বললি? সামান্য একটা ব্যাপারকে তুই এত বড় কেন করছিস?
ডিভোর্স মানে বুঝিস তুই? হ্যাঁ বুঝি, বুঝি দেখেই তো এতদিন চুপ ছিলাম। কথাটা বলেই হুট করে তার মনে পড়ে গেল এরা সে কি বললো। সব সত্যি তো এখনই বলে দিতে যাচ্ছিল। তানভীর চোখ বড় বড় করে সোহেলের দিকে তাকিয়ে আছে। কি করতে যাচ্ছিল মেয়েটা? এখনই তো আগুন লাগিয়ে দিচ্ছিল। কি বলতে চাচ্ছিস? ভাইয়া তোকে ভালোবাসে না? বড় কিছু হয়েছে তোদের মাঝে? না। তাহলে এমন করছিস কেন? দরজা খুলে বেরিয়ে আয়। যদি না খুলিস তাহলে বুঝবো বড় কিছু হয়েছে, কিন্তু তুই লুকাচ্ছিস। নিজের কথার পেছে নিজে ধরা খেয়ে গেছে সোহেলা। কোনো উপায়ান্তর না দেখে দরজা খুলে দিল। তানভীর দৌড়ে ঘরে এসে ঢুকলো। এসে দেখে সাবা আর তার মা রুমে আছে। ওদেরকে বলল, প্লিজ আপনারা 10 মিনিটের জন্য একটু বাইরে যাবেন, আমি ওর সাথে একটু কথা বলবো। ওরা দুজন রুম থেকে বেরিয়ে এলো। দরজা আটকে দিল তানভীর। সোহেলাকে জড়িয়ে ধরেছে সে। সোহেলা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছে না। যত চেষ্টা করছে ছাড়ানোর, তানভীর ততই বেশি ওকে শক্ত করে আটকাচ্ছে। তোমার নিশিকে যে ধরো। আমি দেখতে সুন্দর না, ওই মেয়ে দেখতে তো অনেক সুন্দর। ওই মেয়েকেই কোলে নিয়ে বসে থাকো না, যাও। নিশি নামের কেউ নেই সুহা, বিলিভ মি, আমি জাস্ট মজা করেছি তো। মজা, তাই না? আর কত করতে চাও তুমি? আমার ফিলিংস নিয়ে এত মজা করে তোমার শখ মিটেনি? সরি। কিসের সরি? এখন আমি তোমাকে প্রায়োরিটি না দিয়ে অন্য কাউকে দিই, তোমার ফোন রিসিভ না করে আসিফের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি, কেমন লাগবে তোমার? মুহূর্তে চেহারার রং পাল্টে গেল তানভীরের। আসিফের নাম তার সহ্য হয় না, তবু কেন বলে এসব? জানি মেরে ফেলবো একদম। এখানে আসিফ আসছে কোত্থেকে? কথা হচ্ছে তোমার আর আমার মাঝে। আসিফকে টানছো কেন? তুমি নিশিকে টেনেছো কেন? ঝাড়ু পেটা হয়েছে আমার নিশিকে টেনে এনে। ওই নামের কাউকে আমি চিনি না, বিশ্বাস করো প্লিজ। সোহেলা নিঃশব্দে চোখের পানি ফেলছে। তানভীরের গলা পেঁচিয়ে ধরেছে সে। তুমি অনেক খারাপ তানভীর। সরি। আমাকে কষ্ট দিতে মজা পাও, তাই না? সরি। আমি দূরে চলে গেলে তুমি বুঝবা। তোমাকে যেতে দিলে তো তোমার পিছু আমি ছাড়ছি না। তুমি যেখানে যাবা সেখানে ছায়ের মতো আমিও যাব। ঘড়িতে এখন 8:30 বাজে। ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছে সোহেলা। আজ রাতে ওকে নিয়ে ঘুরতে যাবে তানভীর। বলেছে দূরে কোথাও নিয়ে যাবে, কিন্তু কোথায় যাবে সেটা বলেনি। ওটা ওর জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছে তানভীর। ঠোঁটের কোণা থেকে মৃদু হাসিটা যেন আজ সরতেই চাচ্ছে না। অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছে। বিয়ের পরে প্রথম দূরে কোথাও তানভীরের সাথে ঘুরতে যাবে সে। বাসার কলিং বেল বাজছে, বোধহয় তানভীর এসেছে। কি একটা কাজে বাইরে গিয়েছিল, বলেছিল তুমি রেডি হতে হতে আমি চলে আসবো। রুম থেকে বেরিয়ে এলো সোহেলা। চাবা গেট খুলেছে, তানভীর আসেনি। দুজন মহিলা এসেছে। সোহেলার খোঁজ করছে গেটে দাঁড়িয়ে। দুজন মহিলার দিকে দূর থেকে ভালো মতো একবার চোখ বুলে নিল সে। বয়স 50 থেকে 55-এর মধ্যে হবে। দুজনে মোটামুটি ভারী মেকআপ করে এসেছে। কাছে এগিয়ে এসে সোহেলা বলল, জি আমি সুহাইলা। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। ভেতরে এসে না হয় পরিচয় দিই। জি আসুন। নিজের রুম থেকে সোহেলার মা বেরিয়ে এসেছেন। মেয়েকে ইশারায় জিজ্ঞেস করছেন মহিলা দুজন কারা। সাবাও ইশারায় বলল সে জানে না। ওরা তিনজনই মহিলা দুজনের দিকে তাকিয়ে আছে, তাদের মুখ থেকে কিছু শোনার আশায়। দুজনে থেকে একজন সোহেলাকে জিজ্ঞেস করল, বেশ সুন্দর করে সেজেছো, কোথাও যাচ্ছ নাকি? জি আমার হাজবেন্ডের সাথে বাইরে যাব। তানভীর তোমাকে নিয়ে বেড়াতেও যায়? আপনি কিভাবে জানেন আমার হাজবেন্ডের নাম তানভীর? নিজের ছেলের নাম নিজে জানবো না? ওদের তিনজনের বুঝতে আর বাকি রইল না যে এটাই তানভীরের মাধ্যম। ভূত দেখার মতো চমকে গেছে ওরা। এই মহিলা এখানে কি করতে এসেছে? সোহেলার মা ওনার মুখোমুখি এসে বসলেন। আপনি এখানে কি মনে করে? আসলাম একটা প্রয়োজনে। কি প্রয়োজন? বলছি আগে পাশের জনের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিই। রাহাতকে চেনো নিশ্চয়ই? ও হচ্ছে রাহাতের মা রুনা। সোহেলার মায়ের বুঝতে বাকি রইল না যে এই মহিলা নির্ঘাত এখানে কোন আগুন লাগাতে এসেছে। বেশ চটে গেলেন সোহেলার মা। চেহারায় প্রচন্ড বিরক্তি প্রকাশ পাচ্ছে তার। নিজে এসেছেন ভালো কথা, সাথে করে ওনাকে কেন নিয়ে এসেছেন? আপনাদের বাসায় গেস্ট আসলে কি আপনারা এভাবে বিহেভ করেন? বিহেভটা কেমন করব সেটা নির্ভর করে গেস্টের উপর। অনাকাঙ্ক্ষিত গেস্টদের সাথে আমরা এভাবেই ব্যবহার করি। আমরা এখানে আপনার আতিথেয়তা পেতে বা নাস্তা খেতে আসিনি। তাহলে কেন এসেছেন? আপনার সাথে কথা বলতে আমি মোটেও ইন্টারেস্ট নই। আমি সুহাইলার সাথে কথা বলতে এসেছি, ওর সাথে কথা বলবো। রাহাত লাভস ইউ সুহাইলা, হি লাভস ইট এট অল। বেচারা কষ্ট পাচ্ছে প্রচুর। তো এখন আমি কি করব? আমি কি তাকে বলেছি আসো আমার সাথে প্রেম করো? দেখো সুহাইলা, টাইম ওয়েস্ট করা আমার মোটেই পছন্দ না।
আমার ছেলেকে কত টাকার বিনিময়ে বিয়ে করবে বলো? তুমি জাস্ট অ্যামাউন্ট বলো। আপনার ছেলের নজর খারাপ, নোংরা নজরের মানুষদের ছায়াও মারাই না আমি। নোংরা নজরের কি দেখলে? তোমার গায়ে হাত দিয়েছে, তোমার শরীরের দিকে বাজেভাবে দেখেছে, তোমার কাপড় খোলা ট্রাই করেছে? কিছুই তো করেনি। তোমাকে বিয়ে করবে বলেছে, তোমাকে সে সমাজের সম্মান দিবে, সেটা তোমার সো কল্ড হাজবেন্ড তোমাকে দেয়নি। সোসাইটিতে তোমাকে নিয়ে যে আজকাল সমালোচনার ঝড় চলছে তা কি জানো? তোমার হাজবেন্ড তোমাকে ন্যূনতম সম্মান দেয় না, তবু তার সংসারে পড়ে আছো কেন? নিশ্চয়ই তোমার স্বার্থ আছে। স্বার্থটা কি সেটা আমরা সবাই বুঝি। সেটা হচ্ছে তানভীরের প্রপার্টি। দেখো মেয়ে, তানভীর কিন্তু তোমার নামে কোনো প্রপার্টি লিখে দেয়নি, কখনো দিবেও না। কিন্তু আমার ছেলে ওর প্রপার্টির 50% তোমার নামে ট্রান্সফার করবে বিয়ের আগেই। তুমি যদি চাও তাহলে এই প্রপার্টি তোমার ডিভোর্সের আগেই তোমার নামে ট্রান্সফার করে দেব। 50% প্রপার্টিকে তুমি ছোটখাটো কিছু ভেবো না। ওই প্রপার্টি দিয়ে তোমার পরবর্তী 2 জেনারেশন বসে বসে খেয়ে যেতে পারবে। তোমার ফ্যামিলিতে প্রতি মাসে আমি টাকা দেব, যত চাও তত দেব। সুহালা, এটা তোমার জন্য একটা বিগ অপরচুনিটি। রুনার প্রস্তাবে রাজি হয়ে যাও। তোমার মতো মেয়ের জন্য এর চেয়ে ভালো বিনিময়ের মূল্য হতেই পারে না। এত টাকা দিয়ে তোমাকে কেউ কিনতে আসবে না। সোহেলার মনে হচ্ছে দু চোখ ফেটে কান্না আসছে, কিন্তু এদের সামনে কাঁদা যাবে না, ওদেরকে বসতে যা যাবে না। ও ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। চোখের পানি আটকে রেখে কঠিন গলায় সে বলল, কেমন মা আপনি? তানভীর আপনার ছেলে, নিজের ছেলের সংসার ভাঙতে চলে এসেছেন আপনি। নিজের মতো দুনিয়ার অন্য সবাইকে ভাবেন, তাই না? সবাই আপনার মতো ফালতু না যে পয়সাওয়ালা পুরুষ লোক পেলাম আর তার সামনে যে কাপড় চোপড় সব খুলে ঘেঁষাঘেঁষি শুরু করব। শোনো, নিজেকে ধোয়া তুলসী পাতা প্রুফ করতে চাওয়ার বাজে চেষ্টা করো না, কোনো লাভ হবে না। তুমি যে এই পথের লোক সে ভালো করে জানা আছে। আর নয়তো এতটা ইনসাল্ট সহায় করার শর্তেও তানভীরের সংসার করতে না। তোমার ভালোর জন্য বলতে আসলাম, উল্টো তুমি আমাকে শোনাচ্ছ তানভীর একটা বেয়াদব। রাহাত মোটেও এরকম না। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। আমার মাথা তো ঠান্ডাই আছে। বেয়াদব ছেলে মানুষ আমার খুবই পছন্দ, সভ্য ছেলে আবার আমার ভালো লাগে না। আর আপনি আপনার ছেলে অন্যায় করতে চাচ্ছে এবং আপনি কি না তাতে সায় দিচ্ছেন? এত নোংরা মেন্টালিটি কেন আপনাদের? আজকে যদি আমার ভাই এমন কিছু আবদার করতো, আমার আম্মা জুতা দিয়ে পেটাতো ওকে। আপনাদের হাই সোসাইটিতে বিয়ে না হলে জীবনেও জানতাম না যে এটা আপনারা এতটা খারাপ। আল্লাহ আপনাদের টাকা দিয়েছে ঠিকই, কিন্তু আপনাদের মধ্যে ন্যূনতম সভ্যতা দেয়নি। আমরা মিডল ক্লাসরা আপনাদের চেয়ে 1000 গুণ ভালো আছি। আপনাদের মতো নোংরা মেন্টালিটির মানুষ অন্তত আমরা নই। এটা আমার চরম দুর্ভাগ্য যে আপনাদের মতো মানুষদের কাজে সমাজে আমার বিয়ে হয়েছে। কেনা বেচা করার ইচ্ছে থাকলে বলেন, আপনার সাথে লেনদেন করি। আমার ঘরের ছেঁড়া একজোড়া স্যান্ডেল আছে, ওইগুলো আপনাকে আমি দিয়ে দিই, বিনিময়ে আপনার ছেলে আমাকে দিয়ে দিন, খুব যত্ন সহকারে রাখবো। এত ঝাঁজ কিসের তোমার? প্রেগনেন্সি টাইমে আম্মা অনেক মরিচ খেয়েছিল তো, তাই আমার এত ঝাঁজ। নিজেকে দেখেছো একবার আয়নায়? কি আছে তোমার মধ্যে? কিছু নেই, তবুও তো চলে এসেছেন 50% প্রপার্টি বিনিময়ে আমাকে কিনে নিতে। শুধুমাত্র রাহাতের মুখের দিকে তাকিয়ে এসেছি। বুঝে পাচ্ছি না কি দেখেছে তোমার মাঝে যে তোমাকে দেখে বিয়ে করার জন্য মরতে বসেছে। দেখেন, অনেক কথা হয়েছে, অনেক কিছু বলেছেন আমার মেয়েকে। এখন ঘর থেকে বের হন। অসভ্য মেহমান আমার মোটেও পছন্দ না। রুনা, উঠো। এই সব 2 পয়সার ভিখারিদের সাথে কথা বলে লাভ নেই। কে কাকে ভিখারি বলছে? বড় ভিখারি তো আপনি। টাকার লোভে নিজের ছেলে হাজবেন্ডকে ছেড়ে চলে গেছেন। দুলাভাইকে বেয়াদব তো আপনিই বানিয়েছেন। যে ছেলের মা এমন, তার ছেলে কি সভ্য হবে নাকি? ভালো ভালো ঘর থেকে বিদায় হন, আর নয়তো মুখে জুতোর কালি মেখে এরপর ঘর থেকে বের করব। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল। রাস্তায় যেয়ে গাড়িতে ওঠার আগে কিছুক্ষণ ওদের 3 জনকে ছোট লোক, ভিখারি, ভালো মানুষের মুখোশির আড়ালে কিসব কুকর্ম করে বেড়াই সেসব কথা বকবক করলো। রাস্তায় কিছু মহিলা দাঁড়িয়ে সেসব শুনল এবং নিজেদের মাঝেও কানাঘষা করল। সবটা ব্যাপারে সোহেলার মা ঘরে বসে দেখেছেন। এতক্ষণ চেপে রাখা কান্নাটা এখন কাঁদছে সোহেলা। জীবনটা কি এমন হওয়ার খুব প্রয়োজন ছিল? কি হতো ওই হাই সোসাইটিতে বিয়ে না করলে?
কি প্রয়োজন ছিল তানভীরের এমনটা করা? আজ তাকে নিলামে উঠাচ্ছে লোকজন শুধুমাত্র তানভীরের কারণে। মাথার ক্লিপ, কানের দুল, চুরি সব এলোপাথারি ভাবে ছুটতে ছুটতে নিজের রুমে চলে গেল সে। সাবা আর তার মা চুপচাপ সোফায় বসে আছে। 20 মিনিট বাদে ছোট একটা কাপড়ের ব্যাগ হাতে রুম থেকে বেরিয়ে গেল সোহেলা। আম্মা, আমি সোনিয়া বাড়িতে যাচ্ছি, 3-4 দিন পর আসবো। খবরদার তুমি তানভীরকে বলবা না আমি কোথায় আছি। এত রাতে ওখানে কেন যাবি? তানভীর থেকে দূরে থাকতে চাই আমি, শান্তি চাই আমি, শান্তি। কাল সকালে যা। না, আমি ওর সামনে কোনোভাবেই যেতে যাচ্ছি না। ওর সাথে কথা বলার তিল পরিমাণ রুচি নেই আমার। ও জিজ্ঞাসা করলে কি বলবো? বলবা সুহাইলা মরে গেছে। কথাটা বলেই বেরিয়ে গেল সোহেলা। দুহাতে মাথার দুপাশে ধরে বসে আছে তানভীর। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটা ফ্লোরে গোল করে ঘোরাচ্ছে। মুখোমুখি বসে আছেন মিতা এবং তার মেয়ে সাবা। মাথা নিচে করে তানভীর জিজ্ঞেস করল, আচ্ছা আন্টি, আমার দোষটা কোথায় একটু বলবেন প্লিজ? আমি তো দোষ দেখতে পাচ্ছি না। তাহলে আপনার মেয়ে আমার সামনে কেন আসবে না? আমার সাথে কেন কথা বলবে না? আমি কি ওই মহিলাকে বলেছি এখানে আসতে? তোমার ভুল হয়েছে রাত পোহাতে কাছে নিজেদের পার্সোনাল কথাগুলো শেয়ার করে। সেটার জন্য আমি লজ্জিত। আমি সোহাগকে সরিও বলেছি, তবু কেন ও আমাকে ভুল বুঝছে? সেটা বাবা তুমি ওকেই জিজ্ঞাসা করো। আপনার মেয়ে তো আমার ফোনটাই রিসিভ করছে না, তার উপর আপনি সোনিয়ার অ্যাড্রেসও দিচ্ছেন না। সুহা নিষেধ করে গেছে। আপনি চান না ওর সাথে আমার ঝামেলার একটা ইতি হোক? অবশ্যই চাই। তাহলে আপনি ওর কথা কেন শুনছেন? এভাবে দূরে থাকলে কি সমস্যার সমাধান হবে? এই মুহূর্তে ওর কাছে গেলে হিতে বিপরীত হবে। ও রেগে আগুন হয়ে আছে। আমি তো চাচ্ছি ও রাগটা ঝাড়ুক। যতক্ষণ না ও রাগ ঝাড়বে ততক্ষণ ওর ভিতরে রাগটা রয়ে যাবে। একটু সবুর করো। সব বিষয়ে তাড়াহুড়ো করলে চলে না। ও গেছে, কিছুদিন ঘুরে আসুক, মাথাটা ঠান্ডা হোক, এরপর ওর সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি যাব না ওর সামনে। আপনি ওকে একটু বলে দিন না আমার ফোনটা যেন রিসিভ করে। ঠিক আছে, বলে দেখি। সোহেলার মা মোবাইল হাতে নিয়ে মেয়েকে ফোন করলেন। ফোনে উনি মেয়েকে বুঝাচ্ছেন যাতে তানভীরের ফোনটা রিসিভ করে। কথা বলে এক পর্যায়ে মিতার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলতে শুরু করলো তানভীর। সুহা, আমার দোষটা কোথায়? তোমার কি মনে হয় তুমি নির্দোষ? আমি তো উনাদের এই বাসায় আসতে বলিনি। তুমি এমন ঘটনা ঘটিয়েছো যে কারণে ওনারা আমার ঘর পর্যন্ত এসে হাজির হয়েছে। তোমাকে আমি কি বলেছিলাম? যত খুশি রাগ ঝাড়তে ইচ্ছে হয় ঝাড়তে পারো, কিন্তু আমাকে ফেলে যাওয়া যাবে না। কেন গেলে? তানভীর, আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না। 3-4 দিন পর বাসায় ব্যাক করবো, ডিভোর্স পেপার সহ। যা কথা হবার তখনই হবে। কি ডিভোর্স? এখানে ডিভোর্স দেওয়ার কি হলো? সম্পর্কটাকে ভাঙার জন্য এভাবে উঠে পড়ে লেগেছে কেন? এটা শুরু থেকেই ভাঙা, নতুন করে আর কি ভাঙবো? তোমার কি ধারণা তুই পেপার সমেত আমার সামনে আসবে আর আমি সাইন করে দিব? আগুনে পুড়বো তোমার কাগজে আমি। এত সহজে তোমার পিছু ছাড়ছি না। আর 3-4 দিন না, তুমি এক্ষুনি বাসায় ব্যাক করবে। বাসার অ্যাড্রেস দাও, আমি তোমাকে নিতে আসছি। সোহেলা বেশ বুঝতে পারছে তানভীর কথা পেঁচাতেই থাকবে। এই মুহূর্তে কথা পেঁচানোর কোনো ইচ্ছাই তার নেই। ফোনটা কেটে দিয়েছে সোহেলা। তানভীর আবার ফোন করছে, কিন্তু সোহেলা ফোন রিসিভ করছে না। তানভীরের দমে যাওয়ার পাত্র না। একের পর এক ফোন দিয়ে চলেছে। শেষমেশ বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিল সোহেলা। সোহা, একটা কথা বলি। তোর সিমটম শুনে কেন যেন মনে হচ্ছে তুই প্রেগনেন্ট। আমি বলি কি, ডিভোর্সের ডিসিশনটা নেওয়ার আগে তুই টেস্টটা করিয়ে দে। করিস না তো? এটা একটা সিরিয়াস ম্যাটার। ডিভোর্স হয়ে গেলে তোর বাচ্চার কি হবে? বাবার আদর ছাড়া বড় হবে। তানভীর ভাই মায়ের আদর ছাড়া বড় হয়েছে, আর তোরটা বাবার আদর ছাড়া বড় হবে। ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের অনেক সাফার করতে হয়। তুই কি চাস তোর বাচ্চাটা বাবার থাকা সত্ত্বেও কষ্ট পাক? ওর সোসাইটিতে আমার বাচ্চা উঠতে বসতে কথা শুনবে, কারণ ওর মা মিডল ক্লাস। সেসব হিসেব পরে হবে সোহা। সোসাইটি কি বললো না বললো সেগুলো পরের কথা। আগে তোর আর তানভীর ভাইয়ার রিলেশনটা নিয়ে ভাব। টেস্টের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে তুই কি করবি সেটা নিয়ে আপাতত চিন্তা কর। অহেতুক নিজেদের দ্বন্দ্বের জন্য বাচ্চা জীবনটা কেন নষ্ট করবি? দেখি কি করা যায়। টেস্টের রিপোর্ট পজিটিভ আসলে ডিভোর্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবি। তাছাড়া ওনার কিছু মিস্টেকের জন্য তোর এত বড় ডিসিশন নেওয়া ঠিক হচ্ছে না। বেচারা শুধরে গেছে। শুধরে যাওয়া মানুষটাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো মানেই হয় না। একবার ভেবে দেখ তো, তুই ওনাকে ছেড়ে দেওয়ার পর
ওনার হাল কি হবে? উনি আবার খারাপ হয়ে যাবে। মেয়ে মানুষ সম্পর্কে ওনার ধারণা আজীবনই খারাপ থেকেই যাবে। উফ সোনিয়া, থাম তো। এমন ভাবে বলছিস মনে হচ্ছে আমি ট্রাই করিনি ওর সংসার করার। এত চেষ্টা যেহেতু করেছিস, তাহলে কেন এখন ভাঙতে চাচ্ছিস? উনি তো চাচ্ছেন তোকে নিয়ে সংসার করতে। সোনিয়া, কাল যাবি আমার সাথে হসপিটালে? টেস্ট করাবি? হুম। অবশ্যই যাব। চল ঘুমাই, রাত হয়েছে বেশ। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি মশারি টাঙিয়ে দিচ্ছি। পরদিন সকালে হসপিটালে রিপোর্ট নিয়ে ঘাটাঘাটি করছে সোনিয়া। সোহাইলা থম মেরে বসে আছে। এত বড় গুড নিউজ, আর তুই এমন মুখ কালো করে রেখেছিস। তানভীর ভাইকে ফোন কর, জানাও নাকি খবরটা। তুই এখন কাউকে কিচ্ছু বলবি না, সময় মতো আমিই জানাবো। তুই বাসায় যা। এখন জানালে কি সমস্যা? আর তুই কোথায় যাচ্ছিস? উকিলের বাসায়। কেন? ডিভোর্স কি তাহলে সত্যি দিবি নাকি? বাসায় এসে কথা বলবো। দেখ সুহা, এরকম বাজে সিদ্ধান্ত নিস না। বললাম তো বাসায় এসে কথা বলবো। 2 দিন পর তানভীরের ফোন বাজছে। সোহেলা ফোন করেছে, ফোনটা রিসিভ করলো তানভীর। ফাইনালি তোমার ইচ্ছা হয়েছে এই কুকুরটার সাথে একটু কথা বলতে? এভাবে বলছো কেন? তুমি তো আমাকে কুকুরই ভাবো, মানুষ ভাবলে তো আমার ফোন রিসিভই করতে। গত 2 দিন তোমাকে 200 বারের উপর ফোন করেছি, রিসিভ করার প্রয়োজন মনে করনি। 65টা SMS করেছি, একটারও রিপ্লাই দাওনি। আমি কুকুর বলেই তো দাওনি। অফিসে নাকি বাসায়? অফিসে। বনশ্রীর বাসায় আসো, কথা আছে। ডিভোর্স নিয়ে? না। তাহলে তুমি কি আসবে নাকি আমি আবারও সোনিয়ার বাসায় ব্যাক করব? মমি কোথায়? রাস্তায় আছি। ঠিক আছে, আসছি আমি। মুখোমুখি দাঁড়িয়ে আছে তানভীর সুহাইলা, বিছানার উপর ডিভোর্স পেপার রাখা। আমি তো সাইন দিব না। যদি তোমাকে বলি আমি প্রেগনেন্ট? হুট করে কথাটা শুনে খানিকটা চমকে গেল তানভীর। নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে তো আরো আগে দিব না। সিরিয়াসলি বলো, তুই প্রেগনেন্ট? পার্সের ভিতর থেকে রিপোর্টের কাগজটা বের করলো সোহেলা। তানভীর কাগজটা হাতে নিয়ে দেখছে। ঠোঁটের কোণে হাসিটা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। সোহেলার দিকে মুখ তুলে তাকিয়ে আছে, তার চোখে আজ পূর্ণতা দেখা যাচ্ছে। তানভীরের আরেক হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিয়ে বলল, আমি মিডল ক্লাস ফ্যামিলির। তোমার সোসাইটিতে আমি একজন নগণ্য মানুষ। ন্যূনতম রেসপেক্ট আমি তোমার সোসাইটিতে ডিজার্ভ করি না। এখানে যদি আমি থাকি তাহলে পদে পদে কথা শুনতে হবে, আমার বাচ্চাও শুনবে। তার সামনে তারই মাকে মিডল ক্লাস বলে বলে ইনসাল্ট করা হবে। ব্যাপারটা নিশ্চয়ই ওর জন্য ভালো হবে না। তোমার সোসাইটি আমার ছেলের বেড়ে ওঠার জন্য কোনো দিক থেকে পারফেক্ট না। আমি চাই না ও এখানে থাকুক। এখন চয়েস তোমার। যদি বউ বাচ্চা সহ থাকতে চাও তাহলে অন্য কোথাও সেটেল হও, আর নয়তো ডিভোর্স পেপারে সাইন করে দাও। আমার বাচ্চা নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। আমাদের মতো করে আমরা থাকবো। তোমরা কি আমার না? আমরা কতটুকু তোমার সেটা তোমার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। তুমি না থাকলে আমি সোসাইটি দিয়ে কি করব? মুড়ি খাবো সোসাইটি দিয়ে? বলো কোথায় যেতে চাও? বুঝে শুনে বলছো তো? এখানে তোমার সমস্ত বিজনেস পড়ে থাকবে। বুঝে শুনে বলছি, বিজনেস কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি দেশের বাইরে যেয়ে সেটেল হতে চাই। ঠিক আছে, কোথায় হতে চাও বলো? যেখানে তোমার সুবিধা হয়। অস্ট্রেলিয়া, কানাডা? বললাম তো যেখানে তোমার সুবিধা হয়। 2-3 মাস সময় দিতে হবে আমাকে। দিলাম। আরেকটা কথা রাখতে হবে। কি? বাবার বাড়ি যেতে পারবা না, আমার এখানে থাকতে হবে। তোমার মা যদি ফের আসে এখানে? আসবে না, আর যদি আসেও তোমার সাথে মুখ নেই, কথা বলতে পারো না, উত্তর দিয়ে দিবা। তাহলে তুমি শিওর তো তুমি আমাকে নিয়ে দূরে সেটেল হবে? অফকোর্স আই এম সরি। তুমি জানো আমার কে আছে বলো? তার উপর আমার বাচ্চাটা। নিজের সন্তানের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। ওয়ার্ল্ডস বেস্ট পাপা হতে চাই আমি। নিজের বাচ্চার কথাটাই ভাবলে, আমার কথা তো ভাবলে না। কখনো তো বললে না ওয়ার্ল্ডস বেস্ট হাজবেন্ড হতে চাই। তুমি কি জেলাস সুহাইলা? কার উপর জেলাস? বেবির উপর। হ্যাঁ, কি যে বলো না। মাফ করেছো আমাকে? না, আরো কিছুদিন কাঠখড় পোড়াও, এরপর মাফ পাবে। তো কি কি করতে হবে আমাকে? খুঁজে বের করো। সব তো আর আমি মুখে তুলে খাইয়ে দিব না। যথেষ্ট রোমান্টিক তুমি, আমার চেয়েও বেশি। তোমাকে ভেঙে চড়ে সব বলতে হবে বলে তো মনে হয় না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যাচ্ছিল সোহেলা। দরজার কাছে যেয়ে থমকে দাঁড়ালো সে। ওকে একটা কথা বলি। বলো। যেদিন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম সেদিন তোমার এই ছোট্ট ছাদটা দেখে মনে হয়েছিল আমার পার্কে যেতে হবে না প্রেম করতে। এখানে বসেই তোমার সাথে দিব্যি প্রেম করতে পারবো। জায়গাটা পার্কের চেয়ে আরো অনেক বেশি সুন্দর। কখনো আশাটা পূরণ হয়নি, পূরণ করবে? এখান থেকে যাওয়ার আগের দিন রাত পর্যন্ত তোমার সাথে এই ছাদে প্রতিদিন সময় কাটাবো। খুশি? কোনো উত্তর দিল না সোহেলা, মুচকি হেসে চলে গেল।
কিছু কিছু সময় মানুষের মুখ ফুটে কিছু বলতে হয় না, চোখে মুখের আলোয় ঝলকানি দেখেই আন্দাজ করে নেওয়া যায় মানুষটা কতটুকু খুশি হয়েছে। তানভীরে বুঝে নিয়েছে সোহেলার খুশির পরিমাণটুকু। মাস দুয়েক সময় লেগেছে সোহেলার পাসপোর্ট আর ওদের দুজনের ভিসা তৈরি করতে। কানাডা সেটেল হবে ওরা। আগামীকাল রাতের ফ্লাইট। 20 দিন হলো সাদমানের বিয়ে শেষ হয়েছে। জমিয়ে আনন্দ করেছে ওরা দুজন সাদমানের বিয়েতে। নিজের পরিবারকে, আত্মীয়দেরকে তো আর কাছে পাবে না। কবে নাগাদ তাদের সাথে দেখা হবে সেটাও ঠিক নেই। আজকাল সোহেলার মনে হয় জীবনটা সুন্দর, যেমনটা ভেবেছিল তার চেয়ে বেশি সুন্দর। রাজপত্র এসেছে, জীবন বদলেছে, তবে রূপকথার মতো না, এর চেয়ে আরো বেশি সুন্দর। তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছে তানভীর। সাধারণত এই খুঁটিনুটি ইচ্ছাগুলো পূরণ করতে কাউকে কখনো দেখা যায় না, কিন্তু তানভীর করে। বাসর রাতে তানভীরের কথাই মনে হয়েছিল সে ভিন্ন, অন্য সবার মতো না। সত্যিই সে ভিন্ন, একদম ভিন্ন। অন্য 10টা মানুষের সাথে কোনো দিক দিয়েই ম্যাচ হয় না। এই যে সোহেলাকে খাটের মাঝখানে বসিয়ে রেখে নিজে একের পর এক লাগেজ গোছাচ্ছে। সোহেলা ওর দিকে তাকিয়ে ওর কাজ দেখছে। কয়েকবার বলেছিল ওকে হেল্প করার জন্য। তানভীর বেশ ঝাঁঝালো গলায় সোহেলাকে না করে দিয়েছে, বলেছে তুমি খাটে বসেই অর্ডার দাও, কিভাবে গোছাবো। সোহেলাও তাই করছে। তানভীর, তোমার কি কষ্ট হচ্ছে? কেন? এত বছর এখানে থেকেছো, এই দেশে বড় হয়েছো, বন্ধু বান্ধব সব ফেলে চলে যাবে, কষ্ট হচ্ছে না? কষ্ট তোমার হচ্ছে সোয়া, আমার না। আমার তেমন কেউ নেই এখানে, কিন্তু তোমার অনেকেই আছে। ওদের ফেলে থাকতে তোমার কষ্ট হবে। অলরেডি তোমার কষ্ট শুরু হয়ে গেছে। ঠিক বলেছো, তখন তো হুট করে বলে ফেলেছি দূরে চলে যাব, এখন নিজেরই কষ্ট হচ্ছে। এখনো সময় আছে, ডিসিশন নাও। চাইলে এখান থেকে যেতে পারো, প্ল্যান ক্যান্সেল করব। না, এখানে থাকার মতো অবস্থা নেই। তাহলে মন খারাপ করা বন্ধ করো। তোমাকে 3-4 দিন ধরে দেখেছি সারাদিন মুড অফ করে বসে থাকতে। আমার এসব মোটেই পছন্দ না। তোমার ব্যবসা নিয়েও চিন্তায় আছি। সাদি পারবে তো সব ঠিকঠাকভাবে মেনটেন করতে? কি যে বলো না সোহা, পারবে না কেন? অবশ্যই পারবে। ও যথেষ্ট ট্যালেন্ট ছেলে। আমি বুঝে শুনেই ওকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। চলো না পুরো বাড়িটা একটু ঘুরে আসি। কবে না কবে বাড়িটাতে পা রাখবো তার তো কোনো ঠিক নেই। কাল তো চলেই যাব, এরপর তো নতুন বাড়িতে আমাদের আনাগোনা হবে। চলো। পুরো বাড়ির প্রতিটা রুম খুঁটে খুঁটে দেখছে সোহেলা। শ্বশুরের কথা খুব মনে পড়ছে। লোকটা বেঁচে থাকলে হয়তো এই বাড়ি ছেড়ে যাওয়া হতো না। এই বাড়িতে তার অনেক স্মৃতি, বেশিরভাগই খারাপ, তবু এখানকার প্রতি একটা আলাদা মায়া কাজ করে। হতে পারে বিয়ের পর এই বাড়িতে প্রথম পা রেখেছিল, তাই। একই লেপ গায়ে জড়িয়ে দুজনে বসে আছে ছাদে। আকাশে তারা দেখছে। আজ চাঁদ নেই, পুরো ফকফকে পরিষ্কার আকাশ। আকাশের তারাগুলোকে একদম জোনাকি পোকার মতো লাগছে। সোহেলার হাত আলতো করে ধরল তানভীর। সোহা, মনে দরজা কি এখনো বন্ধ করে রেখেছো? কি মনে হয় জানি না, খারাপ স্মৃতিগুলোকে এখানে ফেলে রেখে যাওয়া যায় না। স্মৃতি তো সেই কবেই মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। মনের দরজাটাও তো খুলে দিয়েছি, পুরনো স্মৃতিগুলো যাতে তাড়া না করতে পারে, এই জন্যই তো এখান থেকে সরে যাচ্ছি। নতুন করে সবকিছু শুরু করতে চাই তোমাকে নিয়ে। সমস্ত স্মৃতি এই বাড়ির আঙিনায় মাটি চাপা দিয়ে রেখে দিতে চাই। নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন স্মৃতি হবে আমাদের। সেখানে পুরাতন স্মৃতির কোনো জায়গা থাকবে না। সোহেলার কাঁধ জড়িয়ে ধরল তানভীর। নতুন করে ভালোবাসার শুরুটা বোধ হয় এখান থেকেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।